টেকনোলজি ম্যানেজমেন্ট। তো এখানে আমরা কিভাবে ইনোভেশন করব, নতুন নতুন টেকনোলজি ডেভেলপ করব, হাউ টু ম্যানেজ দিস, হ্যাঁ, তারপর টেকনোলজি লাইফ সাইকেল, টেকনোলজি কিভাবে শুরু হয়, ম্যাচিউর স্টেজে যায়, তারপর ফিনিশ কমে যায় যখন, অ্যান্ড রিলেটেড কেস স্টাডি, কয়েকটা কেস স্টাডি দেখবো। এটা হচ্ছে আমাদের লাস্ট টপিক আর কি। সো টেকনোলজি ম্যানেজমেন্ট, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, তো টেকনোলজি নিয়ে আমাদের কাজ। তো টেকনোলজি কিভাবে আমরা ম্যানেজ করব সেই জিনিসটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। টেকনোলজি ম্যানেজমেন্ট। সো টেকনোলজি ম্যানেজমেন্টের বিভিন্ন জিনিস ইনভলভ এখানে। দেখা যাচ্ছে স্লাইডে কিন্তু অনেকগুলো লেখা আছে, লেখা পড়তে পারতেছো? দেখো তো কি কি পড়া যায়। পড়তে পারো কেউ? জি স্যার, পড়া যাচ্ছে স্যার। বলো কি কি দেখা যাচ্ছে। টেকনোলজি ম্যানেজমেন্ট, প্রজেক্ট ডেভেলপমেন্ট, ডিজাইন, অর্গানাইজেশন, অ্যানালাইসিস, রিসার্চ, কোয়ালিটি, সিস্টেম ডিজাইন, স্যার এগুলাই স্যার, প্রোডাক্টস, অপটিমাইজেশন, অপারেশন। তাহলে এইগুলো সবগুলো ইনভলভ। আমরা যদি টেকনোলজি ম্যানেজ করতে চাই, এই যে যতগুলো লেখা বলা আছে এগুলো সবগুলো ইনভলভ, সবগুলো আমাদের কনসিডার করতে হবে। প্ল্যানিং করতে হবে, তুমি কিভাবে প্রোডাক্ট ডিজাইন করো, কিভাবে প্রসেস ডিজাইন করি, কিভাবে আমি প্ল্যানিং করি, স্ট্র্যাটেজি ঠিক করি, অপারেশন ঠিক করি কিভাবে, নলেজ কিভাবে ক্রিয়েট করি, কিভাবে অ্যানালাইসিস করি, কিভাবে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করি, কিভাবে নিউ প্রোডাক্ট ডেভেলপ করি, নিউ সিস্টেম ডেভেলপ করি, কিভাবে কোয়ালিটি ঠিক করি। সবগুলি হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে। তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং সার্ভিস যদি ম্যানেজ করো, তো এটাই টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে। তোমাকে ওইভাবে টেকনোলজি ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে। তো অ্যাকচুয়ালি টেকনোলজি যে বললাম, টেকনোলজি ম্যানেজমেন্ট, এখন কথা হচ্ছে টেকনোলজি কি, হোয়াট ইজ টেকনোলজি, বলতে পারবা কেউ? যে টেকনোলজি বলতে আসলে আমরা কি বুঝি? বল দেখি একজন, টেকনোলজি জিনিসটা কি? স্যার এমন একটা জিনিস বানানো যেটা স্যার মানুষের প্রবলেম সলভিং করার ক্ষেত্রে সুবিধা হয়, তারপরে মানুষের কাজকে সহজ করে, এটা তো টেকনোলজি। টেকনোলজি, রাইট। তাহলে টেকনোলজি ইজ দ্য মেকিং, মডিফিকেশন, ইউজেস, তারপরে নলেজ অফ টুলস, নলেজ অফ মেশিনস, টেকনিক্স, এগুলো করব কি জন্য? ইন অর্ডার টু সলভ এ প্রবলেম, in order to achieve a goal, in order to perform a specific function. তাহলে আমি একটা প্রবলেম সলভ করব, একটা গোল অ্যাচিভ করব, অথবা কোনো স্পেসিফিক কাজ করব। মানে কাজ করার ক্ষেত্রে যদি আমি কোনো জিনিস তৈরি করি, কোনো জিনিস চেঞ্জ করি, মডিফিকেশন করি, কোনো জিনিসের ইউজেস যদি করি, সেটা যদি চেঞ্জ করি, বা কোনো জিনিস, কোনো টুল যদি ইউজ করি, নলেজ অফ টুলস, বা কোনো মেশিন যদি আমি ইউজ করি, বা টেকনিক যদি ইউজ করে আমি যদি কোনো প্রবলেম সলভ করি বা কোনো গোল অ্যাচিভ করার চেষ্টা করি, তাহলে এই জিনিসটাই হচ্ছে আমাদের টেকনোলজি। একটা এক্সাম্পল কি কেউ দিতে পারবা টেকনোলজির একটা এক্সাম্পল? মোবাইল ফোন। মোবাইল ফোন। তাহলে মোবাইল ফোন দিয়ে আসলে মানে কি বলতে চাচ্ছ? কেন এটা টেকনোলজি একটা, বলো দেখি কেন, হোয়াই? কারণ স্যার আমরা এটা দিয়ে খুব সহজে যে কোনো জায়গায় কমিউনিকেশন করতে পারতেছি, রাইট। যেটা টেকনোলজি এটা না থাকলে অনেক সময় লাগতো। তাহলে একটা প্রবলেম আমি সলভ করলাম, তাই তো? একটা প্রবলেম সলভ করলাম, তারপরে হচ্ছে এটা দিয়ে আমি বিভিন্ন ইউজ করতে পারি, তাই না? বিভিন্ন টুল হিসাবে ইউজ করতে পারি, আমি অনলাইন ব্যাংকিং করতে পারি, অনলাইন পারচেজিং করতে পারি, অনলাইন বিভিন্ন সার্ভিস নিতে পারি। তাহলে ইউজ করলাম। এবং কি হচ্ছে,
মডিফিকেশনও করতে পারি। আমি যদি কোনো অ্যাপস ডেভেলপ করি, তাই না, মডিফাই করলাম কোনো সার্ভিসের কোনো কিছু, তাহলে এটা একটা টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। অথবা কোনো স্পেসিফিক ফাংশন, হ্যাঁ, ইনফরমেশন টেকনোলজি। আমি কোনো এর মধ্যে মুভি দেখতে পারি, আমি ছবি দেখতে পারি, আমি খেলা দেখতে পারি, হ্যাঁ, কোনো স্পেসিফিক ফাংশন আমি অ্যাচিভ করার জন্য এই ডিভাইসটি ইউজ করলাম। তাহলে ডিভাইস হচ্ছে একটা মেশিন, এটা একটা মেশিন হিসেবে কনসিডার করতে পারি ডিভাইস। তাহলে এটাই হচ্ছে ইউজ অফ দিস, এটা হচ্ছে একটা টেকনোলজি। তোমার ক্লিয়ার এটা? ওকে, তাহলে টেকনোলজি যদি আরেকটু ভালো ডেফিনেশন দিতে চাই, দি পারপাসফুল অ্যাপ্লিকেশন অফ ইনফরমেশন। আমাদের যদি ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনটা যদি আমরা অ্যাপ্লাই করি কোথায়? ইন দ্য ডিজাইন করার সময়, প্রোডাকশন করার সময়, ডিউরিং দ্য প্রোডাকশন, অ্যান্ড ইউটিলাইজেশন অফ গুডস অ্যান্ড সার্ভিস। গুডস অ্যান্ড সার্ভিস যখন আমরা বানাবো তখন আমরা কাজে লাগাবো। অ্যান্ড ইন দ্য অর্গানাইজেশন অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, মানুষের কাজে যদি আমি এই জিনিসটা অ্যাপ্লাই করি, ইনফরমেশন অ্যাপ্লাই করি, এটাকে যদি হেল্প করি, তাহলে এই পুরো জিনিসটাই হচ্ছে আমার টেকনোলজি ম্যানেজমেন্ট, টেকনোলজির আন্ডারে পড়বে। তাহলে আমি যেটাই কোনো প্রবলেম সলভিং করব বা যেটাই কোনো মানুষের সুবিধার জন্য আমি ইউজ করতে পারবো, মানুষের অ্যাক্টিভিটিকে সহজ করে দিবে, তাহলে সেই জিনিসটাই হবে আমার টেকনোলজি। সেটা ইনফরমেশন টেকনোলজি হতে পারে, মোবাইল টেকনোলজি হতে পারে, রোবোটিক টেকনোলজি হতে পারে, যে কোনো জিনিস, মেশিন টেকনোলজি হতে পারে, যেটা আমাদের কাজকে সহজ করে দিচ্ছে, হ্যাঁ, ইজি করে দিচ্ছে, তাহলে সেটাকে আমি বলবো টেকনোলজি। ক্লিয়ার সবার? এটা টেকনোলজি কি, এটা ক্লিয়ার হওয়া লাগবে, তারপর না আমি দেখবো যে কিভাবে ম্যানেজ করব। সবার ক্লিয়ার হয়েছে জি টেকনোলজি? স্যার, জি স্যার, ওকে, জি স্যার। ওকে, গুড। এটা আসলে কমন একটা জিনিস, এটা আমরা তো ইঞ্জিনিয়ারিং পিপল, আমরা বুঝি, আর নন ইঞ্জিনিয়ারিং পিপল ওরাও এটা বোঝার কথা আর কি, যেহেতু ওরাও টেকনোলজি ইউজ করে। হ্যাঁ, টেকনোলজি সবাই ইউজ করে এখন। তাহলে ম্যানেজমেন্ট, হাউ উই ক্যান ম্যানেজ দিস টেকনোলজি। ফর এক্সাম্পল একটা দিলাম, এক্সাম্পল হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তাহলে ইনফরমেশন টেকনোলজির মধ্যে কি পড়বে? যেমন ইনক্লুডস কম্পিউটার, কম্পিউটার হার্ডওয়্যার হতে পারে, কম্পিউটার সফটওয়্যার হতে পারে, টেলিকমিউনিকেশন ডিভাইস হতে পারে, নেটওয়ার্ক হতে পারে, ডাটাবেস ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। যদি আমরা বলে থাকি এগুলো ইনফরমেশন টেকনোলজির মধ্যে আমরা ফেলতে পারি, তাহলে এইভাবেই আমরা ম্যানেজ করতে পারি ইনফরমেশন টেকনোলজিকে। কারণ টেকনোলজি ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড, হ্যাঁ, the integrated planning, designing, optimization, operation and control of technological products, processes and service। তাহলে যদি আমি এই ওভারঅল জিনিসগুলোকে ম্যানেজ করতে পারি, তাহলে এটাকে বলা হবে টেকনোলজি ম্যানেজমেন্ট। এছাড়াও যদি the management of the use of technology for human advantage, যে একটু আগে যেটা বললাম, যদি আমি মোবাইল টেকনোলজি ইউজ করে মানুষের সুবিধার জন্য কাজে লাগাই, তাহলে সেটাই হবে আমার টেকনোলজি ম্যানেজমেন্ট। ব্রডার সেন্সে আমরা এটাই বলে থাকি যে টেকনোলজিকে আমরা কিভাবে ইউটিলাইজ করে আমাদের সুবিধার জন্য কাজে লাগাবো, দ্যাট ইজ দ্য টেকনোলজি ম্যানেজমেন্ট। এখন এটা ম্যানেজ করতে গিয়ে যদি আমাকে প্ল্যানিং স্টেজ থেকে শুরু করতে হবে, ডিজাইন করতে হবে, ডিজাইন স্টেজ করতে হবে, তারপর অপটিমাইজেশন আনতে হবে, তখন আমরা বিভিন্ন টেকনোলজি অপারেশন এন্ড কন্ট্রোল করব, বিভিন্ন প্রোডাক্টস যদি তৈরি করব তখন আমরা কিন্তু ম্যানেজ করব, বিভিন্ন প্রসেস আর বিভিন্ন সার্ভিস যদি ডেভেলপ করি সেগুলোকে ম্যানেজ করি, কন্ট্রোল করি, সবগুলো হচ্ছে আমাদের এই টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে। সো আমাদের এজ এ ম্যানেজার, এজ এন ইঞ্জিনিয়ার অর এজ এ টেকনিক্যাল পারসন, উই নিড টু নো কিভাবে আমরা আমাদের টেকনোলজিকে ম্যানেজ করি। টেকনোলজি ম্যানেজ করা যদি করতে হয় তাহলে আমাদের জানতে হবে আসলে আমরা কি কি করলে সেটা টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে। তাহলে তুমি যে কোনো প্রোডাক্ট অর সার্ভিস ডিজাইন থেকে শুরু করো, হ্যাঁ, ডিজাইন, প্ল্যানিং, অপটিমাইজেশন, প্রসেস ডেভেলপমেন্ট, তাহলে সবকিছুই তোমাকে ম্যানেজেবল স্কেলে নিয়ে আসতে হবে এবং যেটাই হবে তোমার আন্ডার দি টেকনোলজি ম্যানেজমেন্ট। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে টেকনোলজি ম্যানেজমেন্ট এন্ড কনসেপ্ট, আমি যেটা বললাম এতক্ষণ যে ইন্টিগ্রেটেড প্ল্যানিং। তুমি যদি প্ল্যানিং স্টেজ থাকো, কোন প্রোডাক্ট বানাচ্ছ,
প্ল্যানিং স্টেজে আছে, কি ধরনের প্রোডাক্ট বানাবা, কি ধরনের সার্ভিস বানাবা, হ্যাঁ প্ল্যানিং। তুমি ডিজাইন করলা, তুমি একটা প্রোডাক্ট ডিজাইন করলা, তুমি একটা মোবাইল ফোন ডিজাইন করলা, তুমি একটা রোবোটিক সিস্টেম ডিজাইন করলা, তুমি একটা সফটওয়্যার ডিজাইন করলা, তাহলে এটা হবে টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে। অপটিমাইজেশন, তুমি একটা অনেক কিছু ডিজাইন করলা, বাট তুমি জানো যে এক এক সিস্টেমের পারফরমেন্স এক এক রকম, তাহলে তোমাকে অপটিমাইজ করতে হবে যাতে তোমার সিস্টেমের পারফরমেন্স ভালো হয়, হ্যাঁ তাহলে অপটিমাইজেশন। তারপরে হচ্ছে অপারেশন। অপারেশন মানে হচ্ছে তুমি যদি কিভাবে এটাকে অপারেট করবা, অপারেশন, বা তুমি যদি জিনিসটা বানাও তাহলে কোন প্রসেসে তুমি বানাবা, সেখানে কি কি অপারেশন তুমি নিবা, কোন কোন প্রসেসের মাধ্যমে তুমি প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবে। অপারেশন এন্ড কন্ট্রোল, কি কি টেকনোলজি তুমি ওখানে ইউজ করবা প্রোডাক্ট বানানোর সময়, কন্ট্রোল অফ টেকনোলজিক্যাল প্রোডাক্টস। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেস এন্ড সার্ভিস, হ্যাঁ কি কি প্রসেস তুমি এখানে ইউজ করবা, কন্ট্রোল করবা, এবং কি কি সার্ভিস তুমি এখানে ইউজ করবা বা কি কি সার্ভিস তুমি পাবা। তাহলে এই জিনিসগুলোর আন্ডারে হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে। এই সবগুলো জিনিস তোমাকে কনসিডার করতে হবে, যেহেতু আমরা টেকনিক্যাল পারসন, আমরা এগুলো আসলে হ্যান্ডেল করি আমাদের প্রফেশনাল লাইফে বা ওয়ার্কিং লাইফে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। এবং সো টেকনোলজি ম্যানেজমেন্ট আমাদের জন্য নতুন কিছু না, হ্যাঁ মোটামুটি সবই আমাদের নলেজের মধ্যেই থাকে আর কি। তারপরে এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হবে যদি আমরা টেকনোলজি ম্যানেজমেন্ট করতে চাই। তাহলে কি ম্যানেজমেন্ট অফ টেকনোলজি, টেকনোলজি ম্যানেজমেন্ট অথবা ম্যানেজমেন্ট অফ টেকনোলজি একই জিনিস। তো ম্যানেজমেন্ট অফ টেকনোলজি সেটাকে আমরা সংক্ষেপে বলি এমওটি, ম্যানেজমেন্ট অফ টেকনোলজি। সো ম্যানেজমেন্ট অফ টেকনোলজির অনেকগুলো জিনিস বললাম এখানে, তাই না? বাট কি এরিয়াস, কি টাস্ক, মেইন কি কি টাস্ক আমরা কনসিডার করবো আর কি। অনেক কিছুই আছে, যের মধ্যে মেইন কোন জিনিসটা আমরা কনসিডার করবো টেকনোলজি ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে টেকনোলজি প্ল্যানিং। ফার্স্ট হচ্ছে টেকনোলজি প্ল্যানিং, যে আমি কোন টেকনোলজি ইউজ করব বা আমি কোন টেকনোলজি বানাবো, কোন টেকনোলজি ইউটিলাইজ করবো, প্ল্যান করতে হবে কি চাই, কি ইউজ করব। হ্যাঁ, সো ফার্স্ট হচ্ছে প্ল্যানিং, ডিসাইডিং টেকনোলজি স্ট্র্যাটেজি, তোমার টেকনোলজির স্ট্র্যাটেজি কি হবে, বা তোমার টেকনোলজি কোন প্রবলেম সলভ করবে, বা তোমার টেকনোলজি ইউজ করে তুমি কোন প্রোডাক্ট বানাবা, বা তোমার টেকনোলজি ইউজ করে তুমি কোন সার্ভিস দিবা। তাহলে তোমাকে ঠিক করতে হবে এটা। ফার্স্ট হচ্ছে প্ল্যানিং স্টেজ, প্ল্যান করতে হবে তুমি কি করবা। তারপরে হচ্ছে ওইটা করার জন্য তোমাকে ঠিক করতে হবে সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। তুমি এই কাজটা করতে যাচ্ছ, ফাইন, এটা করতে গেলে আমার কোন টেকনোলজি লাগবে, সেটা আমাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি। আমি যেটা করতে চাই সেই কাজটা করার জন্য আমার অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি আমাকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি কোনো একটা প্রোডাক্ট বানাতে চাই, তাহলে সেই প্রোডাক্ট বানাতে গেলে আমার কি ধরনের টেকনোলজি লাগবে, কি ধরনের অ্যাসেম্বলিং টেকনোলজি আমি ইউজ করব, বা কি ধরনের প্রোডাকশন টেকনোলজি আমি ইউজ করব, হ্যাঁ, বা আমি যদি জিনিসটা বানাই সেখানে কি ধরনের সফটওয়্যার লাগবে, কি ধরনের সফটওয়্যার টেকনোলজি আমার লাগবে, হ্যাঁ। তো সেগুলো সিলেক্ট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট, এবং সেটা কি কারেন্ট টেকনোলজি হওয়া লাগবে, সেটা অবসলিট টেকনোলজি হলে হবে না। তুমি আমার একটা সফটওয়্যার ঠিক নিলা যেটা এখন আর ইউজ নাই, কমনলি ইউজ হয় না, তাহলে তো হলো না। তো সেজন্য এখানে তোমাকে কন্টেম্পোরারি বা মডার্ন টেকনোলজি ইউজ করতে হবে, যেটা এখন অ্যাভেলেবল। ওল্ড টেকনোলজি ইউজ করলে আসলে হবে না। তুমি করলা, প্ল্যানিং করলা, যে তুমি ঠিক করলা কি করবা এবং কোন কোন টেকনোলজি ইউজ করবা, তুমি সেটাও ঠিক করলা। দেন তোমাকে কি করতে হবে, R&D করতে হবে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে তোমার যে অবজেক্টিভ ছিল, তুমি যে জিনিসটা আসলে অ্যাচিভ করতে যাচ্ছ, এই টেকনোলজি ইউজ করলা, পরে তুমি কাজটা করে দেখাও যে কিভাবে পসিবল। কারণ নতুন জিনিস বানাতে গেলে তুমি একবারই পারবে না, তোমাকে ট্রায়াল এন্ড এরর করতে হবে। হ্যাঁ, একবার করলা, করে চেক করলা হচ্ছে না, তারপরে আবার টেস্ট করলা, আবার ট্রায়াল এরর দিলা, হ্যাঁ, আবার ডেভেলপ করলা, করে আবার টেস্ট করলা, হচ্ছে না, দেন अगेन ইউ ডু চেঞ্জ সামথিং, ডু মডিফিকেশন, দেন টেস্ট अगेन। এরকম করতে করতে ট্রায়াল এন্ড এরর করতে করতে এক সময় তুমি পারবা। তো সেটা হচ্ছে R&D স্টেজে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। হ্যাঁ, তো সেখানে প্রোডাকশন হবে না, তুমি টেকনোলজি তুমি ডেভেলপ করবা, তুমি যে জিনিসটা চাচ্ছ সেটা তুমি অ্যাচিভ করতে পারো কিনা। দেন হচ্ছে ইনোভেশন ম্যানেজমেন্ট। হ্যাঁ, ইনোভেশন মানে কি বলো দেখি? স্যার আসলে নতুন কিছু করা বা নতুন কিছু করা। হ্যাঁ, তাহলে তুমি যে টেকনোলজি ইউজ করলা বা তুমি যে টার্গেট ঠিক করলা, সেখানে নতুন কি আছে সেটা তুমি
ডেভেলপ করলা, বা নতুন কিছু তুমি বানায় দেখালা, বা তোমার টেকনোলজি সেটা তোমার কোম্পানির টেকনোলজি, হ্যাঁ, ইনোভেশন থেকে ম্যানেজ করলাম। করার পর তোমাকে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অফ টেকনোলজি ম্যানেজ করার জন্য কিছু স্ট্র্যাটেজিক প্রিন্সিপাল আছে, হ্যাঁ, কিছু টেকনিক আছে, সেগুলো তোমাকে দেখতে হবে। এই সবগুলো মিলেই হচ্ছে আমি যখন আমি কনসিডার করব তখন আমার এটা টেকনোলজি ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে, বা ম্যানেজমেন্ট অফ টেকনোলজির আন্ডারে পড়বে। তো এই জিনিসগুলো আমরা দেখি ডিটেলস আস্তে আস্তে। বোঝা যাচ্ছে এটা? তার কোনো কোশ্চেন থাকলে ইয়েস বলো, ইয়েস কোশ্চেন থাকলে বলো, যদি কিছু না বুঝতে বোঝা পারো যাচ্ছে কোশ্চেন স্যার। থাকলে। ওকে, তারপর হচ্ছে ইনোভেশন। হ্যাঁ, আমরা বললাম আমাদের ইনোভেশন লাগবে। ইনোভেশন হচ্ছে দুইটা জিনিস, হচ্ছে একটা হচ্ছে ইনভেনশন, একটা হচ্ছে ইনোভেশন। ডিফারেন্স কি? স্যার ইনভেনশন তো পুরাই নতুন জিনিস মানে হ্যাঁ, স্যার বানানো, প্রথমবার কেউ উদ্ভাবন মানে স্যার, কেউ উদ্ভাবন, বানায় না, এমন হচ্ছে ইনোভেশন। না ওকে, না সরি স্যার, ইনভেনশন ইনভেনশন। স্যার। ইনভেনশন আর যেমন ইনোভেশন স্যার যেটা আছে স্যার, আমি সেইটারে আরো একটু অন্য লেভেলে নিয়ে গেলাম, এটাই ইনোভেশন। ইমপ্রুভ করা। মডিফিকেশন করলা, জি ইমপ্রুভ স্যার। করা। তাহলে ইনভেনশন কি ইজি নাকি ইনোভেশন ইজি, কোনটা? ইনোভেশন স্যার ইজ ইনভেনশন ইজি স্যার, ইনোভেশন কঠিন। ইনভেনশন ইজি? ইনভেনশন কঠিন স্যার, ইনোভেশন ইজ। না স্যার, না মানে স্যার, হ্যাঁ, না বলো কেন মানে স্যার আমি ইনভেনশন ইজি মনে করি বললা। স্যার হ্যাঁ নতুন বলো। জিনিস বানানো স্যার ইজি, কিন্তু ওই জিনিসটাকে আরো ইমপ্রুভ করা কঠিন। তাই? তাহলে নতুন জিনিস তুমি কি বানাতে চাও, বা এরকম কোন একটা এক্সাম্পল দাও যেটা ইজি চিন্তা করতেছো, যেটা করা স্যার সম্ভব। যে কোনো কিছু যখন আমরা বানাই তখন তো স্যার হুম আমরা ওর তো স্যার ওভারঅল সবকিছু আমরা একবারে বিবেচনা করি না, আমরা স্যার আসলে চিন্তা করি হুম আচ্ছা ঠিক আছে আমরা আগে জিনিসটা বানাই, হুম এরপর যদি লাগে আমরা হুম স্যার মনে করেন যে তখন আমরা টাইম টু টাইম সেটা ইমপ্রুভ করতে পারি বা চাই। কিন্তু হুম স্যার কোন হুম একটা জিনিস ইমপ্রুভ করার ক্ষেত্রে স্যার একটু বেশি মানে স্যার হুম একটু বেশি টাফ হয়ে যায়, কারণ দেখা যায় যে ওই জিনিসটা অন্য একটা হুম কোম্পানি অলরেডি বানায় ফেলছে, হুম তখন সেটা আবার আমাদের বাদ দেওয়ার অন্য জিনিস মানে স্যার চিন্তা করা লাগে। আচ্ছা ঠিক আছে এটা তো এক কোম্পানি করছে, তাহলে আমরা অন্য জিনিস চিন্তা করি। তো সেই ক্ষেত্রে তো স্যার হুম। ইনভেনশন করাটা কম্পারেটিভলি ইজি ইনোভেশন থেকে, মানে আমি আচ্ছা, মনে করি। আচ্ছা ঠিক আছে, আরেকজনকে বলো, বলো দেখি তোমার কি মতামত। স্যার একটা জিনিস বানানো থেকে ওটা ইনভেন্ট মানে একটা জিনিস বানানো আছে ওটা আমি মডিফাই হুম করলাম, তো ওটা তো হুম আরো ইজিয়ার হবে আরেক হুম নতুন একটা জিনিস বানানো থেকে। হুম হুম। এটাই আমার মতামত স্যার। আচ্ছা, রাইট, হ্যাঁ। আর কেউ বলবা? আর কারো কোনো মতামত থাকলে বলো, কোনটা আসলে ইজি বা কোনটা ডিফিকাল্ট, ইনভেনশন নাকি ইনোভেশন, বা কোনটা আমরা করব? স্যার হুম স্যার ইনোভেশনে স্যার নতুন কিছু অ্যাড করতে হলেও স্যার স্যার ওই হুম জিনিসটাই ইজি মনে হয় স্যার। হুম কারণ স্যার আমরা নর্মালি যদি স্যার আমরা আমাদের মোবাইলের দিকেও তাকাই স্যার, হুম এটা হচ্ছে স্যার মানে কিছুদিন পর পর একটা আপডেট আসে। হুম তো স্যার আমরা তো আর সবাই এরকম না যে মোবাইলটাকে ফালাই দিয়ে আমরা একটা আপডেটেড মোবাইল কিনবো। হুম। তো স্যার রাইট। এই জন্য তো স্যার ইনোভেশনটা ইজি স্যার। হুম। রাইট, হ্যাঁ। ইনভেনশন ডিফিকাল্ট, ফার্স্ট টাইম কোনো জিনিস বানানো ডিফিকাল্ট, কারণ তুমি জানো না তুমি কি বানাচ্ছো বা কি করবা। তো ইনভেনশনের ক্ষেত্রে অনেক সময় হবে না, বা ফেলিওর হবে ফার্স্ট টাইম, ডিফিকাল্ট। বাট ইনোভেশনও ডিফিকাল্ট, তারপরেও তুমি এক্সিস্টিং কিছু আছে যা মডিফিকেশন তুমি চাইলে করতে পারো। তো ডিপেন্ড করে আসলে, এক্স্যাক্টলি রাইট এবং রং আনসার নাই, কারণ এক এক ফিল্ডের ইনোভেশন বা এক এক ফিল্ডের ইনভেনশন এক এক রকম ডিফিকাল্ট। মনে করো তুমি ন্যাচারাল সায়েন্স যারা করে, ফিজিক্স কেমিস্ট্রি, হ্যাঁ, ওদের লাইনে যে ইনভেনশন করে খুবই ডিফিকাল্ট, তাই না? মোটামুটি সবই ডেভেলপ হয়ে গেছে। বাট আমরা যারা ইঞ্জিনিয়ার, তারা অ্যাপ্লিকেশন যারা করি, হ্যাঁ, ওদের ক্ষেত্রে মোটামুটি তুমি চাইলে অনেক কিছু বানাতে পারো, হ্যাঁ। তো এটাও ডিফিকাল্ট যে তুমি আসলে কি করতে যাচ্ছ, হ্যাঁ। তো এটার উপরে তোমার ঠিক করতে হবে তুমি আসলে কি চাও। সো টেকনোলজি ম্যানেজমেন্টে আসলে আমরা ইনোভেশন নিয়ে কথা বলি, হ্যাঁ, ইনভেনশন না। মেনলি হচ্ছে ইনোভেশন নিয়ে আমরা কথা বলি, যে আমাদের আছে অলরেডি, সেটাকে আমরা কিভাবে ডেভেলপ করবো, কিভাবে ম্যানেজ করবো, সেটাই আসলে আমাদের এখানে পড়ে। আর ইনভেনশন হচ্ছে পিওরলি সাইন্টিফিক টার্ম, তুমি নতুন নতুন জিনিস বানালা, নতুন সায়েন্স তৈরি করলা, হ্যাঁ, নতুন জিনিস তৈরি করলে সেটা হচ্ছে ইনভেনশন আর কি। তো যেমন ধরো যে অ্যাপলের আইপড, আইপডে হচ্ছে ইনোভেশন, হ্যাঁ, তাই না? স্যার এখানে অ্যাপেলের আইপডের কথা বলতেছে মানে। হ্যাঁ, আইপড কি, এই আইপড এর আগে সনির ছিল, তাই না? জি স্যার, ওয়াকম্যান ছিল ওয়াকম্যান সনির, ছিল। ওয়াকম্যান ছিল, ওয়াকম্যান বাদ দিয়ে সে অ্যাপল আইপডটাকে জনপ্রিয় করছে, তাই না? তো এটা একটা মোটামুটি এটা কিন্তু ইনভেনশন না, হ্যাঁ, যদিও নতুন জিনিস,
ইনভেনশন ইনোভেশন। কারণ অলরেডি তো আছে, সনির সেটা একটা সিস্টেম ওয়াকম্যানের ছিল। ক্ষেত্রে হয়তো ইনভেনশন ছিল, কিন্তু অ্যাপলের জন্য সেটা ইনোভেশন। হ্যাঁ, অ্যাপেলের জন্য ইনোভেশন, রাইট। হ্যাঁ, তো সেজন্য আসলে তখন এগুলো কনসিডার করতে হবে। সো ইনোভেশন যদি করতে হয় যে আসলে কি কি লাগবে, যেমন অ্যাপলের ক্ষেত্রে যেমন আইপড যদি বানাও বা আইফোন যদি বানাও, সাপোজ আইফোন একটা ইনোভেশন, তাই না? মানে আইফোনের ক্ষেত্রে তুমি ডিজাইন থেকে শুরু করতে হবে, সেই ডিজাইন কি হচ্ছে, সামথিং নিউ। কারণ আইফোন যখন আসছে তখন তো অন্য ফোন ছিল না, তাই না? সে নতুন ভাবে নতুন একটা সিস্টেম ডিজাইন করলো, নতুন ভাবে আর্গোনমিক্স, কিভাবে মানুষ টাচ স্ক্রিন ইউজ করবে, টাচ ফোন ইউজ করবে, ইজি অফ ইউজেস, সফটওয়্যার ইউজ করবে, বিল্ট ইন সফটওয়্যার, এগুলো তো আগে ছিলই না কিছু, তাই না? এটা মোটামুটি একটা ইনোভেশন বলা, ইনোভেটিভ। তাহলে তোমাকে ইনোভেটিভ হওয়ার জন্য তোমাকে এই যে ডিজাইন ফেজ থেকে শুরু করতে হবে কোন একটা প্রোডাক্টের, কিভাবে সেটা নিউ হবে। আর্গোনমিক্স, আর্গোনমিক্স বুঝো? আর্গোনমিক্স, আর্গোনমিক্স মানে হচ্ছে ইউটিলাইজেশন। আমরা যদি ইউজ করি, যে আমাদের এটাকে বলে আর্গোনমিক্স, কি অত সহজে আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটাকে আর্গোনমিক্স রান্না বলে। মনে করো আমি চেয়ারে বসবো, আমি কত সুন্দরভাবে কত সুন্দর করে এখানে বসতে পারি, কত আরামে বসতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে আর্গোনমিক্স। বা আমি কোনো একটা জিনিস ইউজ করবো, মেশিন ইউজ করবো, তাহলে কত সহজে আমি এটাকে আমি হাত দ্বারা ইউজ করতে পারি, সেটা হচ্ছে আর্গোনমিক্স। ইজি অফ ইউজেস। জি স্যার, ফিট টু পিপল বা ডিজাইন থেকে শুরু user এর করতে হবে, ফিট টু পিপল, হ্যাঁ হ্যাঁ, ইউজার ফ্রেন্ডলি হতে হবে, হ্যাঁ, যাতে মানুষ সহজে ইউজ করতে পারে। তো সেটাই ইনোভেশন। তাহলে প্রপার ইনোভেশন হবে যখন যখন ডিজাইন থেকে শুরু করবে, একটা নিউ ডিজাইন যেটা করে মানুষ ইজিলি সেটাকে ইউজ করতে পারবে, ইজি অফ ইউজেস, হ্যাঁ, তার ফলে তুমি ইনোভেশনটা আসবে। সো এটাই হচ্ছে আসলে কনসেপ্ট। আমরা যখন টেকনোলজি ম্যানেজমেন্ট যাব, তখন আমাদের চেষ্টা থাকবে ইনোভেশন, হ্যাঁ, নতুন নতুন কিছু ডেভেলপ করা, মডিফাই করা, এক্সিস্টিং সিস্টেম মডিফাই করা, করে নতুন কিছু তৈরি করা, যাতে করে ইজিনেস চলে আসবে, মানুষের ইজিলি ইউজ করতে পারে। তো এই জিনিসটাই আমাদের কনসিডারেশনে আনতে হবে, বা এই কনসেপ্টটা আমাদের বুঝতে হবে যে আমরা আসলে কিভাবে সেটাকে আমাদের গোলের মধ্যে নিয়ে আসতে পারি, কিভাবে সেটাকে ইউটিলাইজ করতে পারি। এরকম অনেক এক্সাম্পল আছে, তোমরা আশেপাশে দেখলে সার্চ দিলেই পাবা ইনোভেশনের কি এক্সাম্পল। সব ফিল্ডে ইনোভেশন হচ্ছে, হ্যাঁ, অ্যাপস ডেভেলপে একটা ইনোভেশন, অনেক 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 জিনিস হচ্ছে ইনোভেশন, ইনোভেশনের শেষ নাই। তো আমাদেরও টার্গেট থাকবে, আমরা যে কোম্পানিতে কাজ করবো বা যে তুমি নিজের কোম্পানি দিলা, তোমার টার্গেট থাকবে না ইনোভেটিভ প্রোডাক্ট বানানো, সেটা মানুষের, যাতে মানুষের নতুন নতুন ইউটিলাইজেশন ইজি হয় সেখানে। তো সেটাই হবে আমাদের টার্গেট। ইনোভেশন যদি না থাকে তাহলে টেকনোলজি ম্যানেজমেন্ট হবে না। হ্যাঁ, তুমি জানে নতুন যদি কিছুই না বানাও, কিছুই না করো, তাহলে তোমার ম্যানেজমেন্ট টেকনোলজি তো ইউজলেস হচ্ছে, অ্যাপ্লিকেশন হচ্ছে না। তোমার টার্গেট হবে নতুন নতুন জিনিস বানানো, নতুন নতুন সলিউশন বানানো, যেটা মানুষের কাজে আসবে ইজিলি, যাতে এটা ইউজ করতে পারে। তো এখানে ডিজাইন থেকে শুরু করতে হবে, প্ল্যানিং থেকে শুরু করতে হবে, ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখন ইনোভেশনের জন্য ম্যানেজমেন্ট, ইনোভেশন যেহেতু আমরা বুঝলাম নতুন কিছু করতে হবে, হ্যাঁ, এখন ইনোভেশন ম্যানেজমেন্টের জন্য কয়েকটা আবার টেকনিক আছে। এখানে 5 কনসিডারেশন এখানে দিছে, তো 5টা কনসিডারেশন আমরা দেখতে পারি এখানে কি কি কনসিডারেশন মোটামুটি বলে দেওয়া আছে। একটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ওভার আদার ইন্ডাস্ট্রি। তাহলে তুমি যে প্রোডাক্ট বানাচ্ছ বা তুমি যে জিনিস বানাচ্ছ, যে ইনোভেট করার চেষ্টা করতেছো, হ্যাঁ, সেটা তোমার কম্পিটিটর বা ইন্ডাস্ট্রিতে অন্য যারা আছে তাদের চেয়ে কি সুবিধা আনবে। যদি অন্যদের থেকে তোমার সুবিধা আনে তাহলে মানুষ ইউজ করবে, যদি না আনে তাহলে ইউজ করবে না। তারপর হচ্ছে বিজনেস অ্যালাইনমেন্ট, তুমি যে ইন্ডাস্ট্রিতে, যেই কোম্পানিতে কাজ করো, যেই এন্টারপ্রাইজে কাজ করো, তাহলে তুমি সেই এন্টারপ্রাইজের যে একটা গোল আছে, টার্গেট আছে, তাই না? সব অর্গানাইজেশনের একটা স্ট্র্যাটেজিক ফোকাস থাকে, টার্গেট থাকে যে কোনো কোম্পানির, যে আমি কি চাই বা আমি কোন কাস্টমারকে সার্ভ করবো, তাহলে আমার একটা অবজেক্টিভ থাকবে। তাহলে তোমার যে ইনোভেশন, সেটা ওই কোম্পানির ওই টার্গেটকে যাতে ফুলফিল করে, ঠিক আছে? না হলে কিন্তু তোমার ইনোভেশন সাস্টেইন হবে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে কোম্পানির কি অবজেক্টিভ, আমি যে প্রোডাক্টটা তৈরি করতেছি সেটা কি আমার ওই অবজেক্টিভ ফুলফিল করে কিনা। যদি করে, ওকে, এটা চলবে। আর যদি না করে, তাহলে তুমি করলে একটা, কোম্পানি চায় আরেকটা, হবে না, লং রানে এটা সাস্টেইন করবে না। তারপর নোয়িং দ্য কাস্টমার্স, তোমার কাজ জানতে হবে, তুমি যে জিনিস বানাচ্ছ সেটা কাস্টমার কি চায়, কাস্টমার কি সেটা ইউজ করতে চায়। তুমি একটা জিনিস বানালা, বাট কাস্টমার সেটা ইউজ করে না, তার কাছে ভালো লাগছে না, ইউজার ফ্রেন্ডলি না, চিপ না, ইজি না, তখন সে ইউজ করবে না। তো
সেজন্য জানতে হবে কাস্টমার কি আমাদের ইউজ করবে বা কাস্টমার কি চায়। তারপর হচ্ছে আইডেন্টিফাইং দ্য রিসোর্সেস প্রসেসেস, তোমার কি রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে, মেশিন আছে, তোমার কোম্পানিতে প্রসেস ডেভেলপমেন্ট আছে, বা তোমার এটা বানাতে গেলে কি কি রিস্ক তোমাকে নিতে হবে, বা এটা বানাতে গেলে তোমাকে কোনো অন্য কোম্পানির সাথে পার্টনারশিপে যাওয়া লাগবে কিনা, বা সাপ্লায়ার যারা আছে তাদের সাথে তোমাকে পার্টনারশিপে যাওয়া লাগবে কিনা দেখতে হবে, এটা আইডেন্টিফাই করতে হবে। এবং এক্সিকিউশন অফ দিস, হ্যাঁ তুমি একটা প্ল্যান করলা সেটা কি এক্সিকিউট করতে পারবা, করে তুমি মার্কেটে কি সেটা দিতে পারবা, যদি পারো দেন ইউ ক্যান কনসিডার, ইফ নট দেন ইউ নিড টু থিঙ্ক এগেইন। তারপর হচ্ছে বিজনেস ভ্যালু, তুমি যে জিনিস তুললা, এত কিছু করলা, এত মানে ইনভেস্ট করলা, করে আসলে এটার ভ্যালুটা কিরকম, কিরকম ভ্যালু আসতেছে, দেশে প্রফিটেবল হয় তাহলে তুমি ওকে এটা কন্টিনিউ করবা, যে না হয় তুমি অনেক কিছু ইনভেস্ট করলা আসলে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, সেটা আসলে সেরকম কোনো রিটার্ন তুমি পাবা না, তাহলে এই টেকনোলজি বা এই ইনোভেশন আসলে বেশি দূর যাবে না। তো ইনোভেশন শুরু করার আগে, ইনোভেশন ম্যানেজ করার আগে এই জিনিস ফ্যাক্টরগুলো আমাদের কনসিডারেশনে নিয়ে আসা উচিত। তাহলে যদি আমরা কনসিডার করি তাহলে বুঝতে পারবো যে আমি যেটা প্রপোজ করতে যাচ্ছি, যেটা প্ল্যান করতে যাচ্ছি সেটা আদৌ ফ্রুটফুল কিনা, সেটা আদৌ কাজ করবে কিনা। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে আমাদের যে টেকনোলজি আমরা ইনোভেট করার চেষ্টা করব বা যেটা সলিউশন ইনোভেট করার চেষ্টা করব সেটা আসলে হবে কিনা, কাজ করবে কিনা। হ্যাঁ, অনেক সময় অনেক কিছু ডেভেলপ করে অনেক টাকা পয়সা রিসোর্স খরচ করে অনেক কিছু করা হয় কিন্তু সেটা পরে কোনো কাজে লাগে না, সেটা ইউজ করা হয় না, বা সেটা যেরকম ইনভেস্ট করা হবে সেরকম রিটার্ন আসে না। তো এই জন্য ফার্স্ট থেকে আমাদেরকে এগুলো কনসিডারেশন নিয়ে আসতে হবে, ফার্স্ট থেকে আমরা বুঝবো সেটা কি আদৌ কাজে লাগবে নাকি লাগবে না। ঠিক আছে, তো এটাও আমাদের ইনোভেশন ম্যানেজমেন্টের আন্ডারে পড়বে। এইভাবে আমরা ইনোভেশনটা ম্যানেজ করতে পারি, যেটা যদি ভালো হয়, প্রফিটেবল হয়, ইউজেবল হয়, কাস্টমার চায়, তাহলে আমরা কন্টিনিউ করব। আর যদি বলেন না কাস্টমার, আমি সেটা ভালো জিনিস কিন্তু কাস্টমার নিবে না, অনেক এক্সপেন্সিভ, তাহলে সেটা বানানোর কোনো মানে হয় না, সেখানে ইনোভেশনের কোনো দরকার নেই আপাতত। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। ওকে, সো ইনোভেশন ম্যানেজমেন্ট, তারপরে হলো স্ট্র্যাটেজিক টেকনোলজি ম্যানেজমেন্ট। তারপর হচ্ছে আমি টেকনোলজি ম্যানেজ করব, কিছু স্ট্র্যাটেজিক সিস্টেম আছে বা প্রসেস আছে সেগুলো আমরা দেখব। তাহলে স্ট্র্যাটেজিক টেকনোলজি ম্যানেজমেন্ট সিস্টেম emphasizes systematic management of technology on long term basis। তাহলে লং টার্মের জন্য তুমি যে টেকনোলজি ম্যানেজ করবা সেটাকে কয়েকটা সিস্টেমেটিক ওয়েতে তুমি এটা ডেভেলপ করবা। ইট ইনক্লুডস 8 phases, 8টা ফেজে এটা কাজ করতে পারে। হ্যাঁ, লং টার্ম প্ল্যানিং যেহেতু সিস্টেমেটিক। তাহলে এখানে আমরা একটা সার্কেল দেখা যাচ্ছে এখানে। জি স্যার। হ্যাঁ, সার্কেলের মধ্যে কয়েকটা ফেজ গুলো দেয়া আছে। একটা হচ্ছে টেকনোলজি ক্রিয়েশন, ফার্স্ট ফেজ। তারপরে হচ্ছে টেকনোলজি মনিটরিং, দেন টেকনোলজি অ্যাসেসমেন্ট, তারপর হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, তারপর হচ্ছে টেকনোলজি অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্ট করার পরে টেকনোলজি ইউটিলাইজেশন, ইউজ করতে হবে, ইউটিলাইজ করতে হবে। করার পরে টেকনোলজি ম্যাচুরিটি, ম্যাচুর হয়ে গেল। তারপর টেকনোলজি ডিক্লাইন, টেকনোলজি ওই টেকনোলজি কমে যাচ্ছে, আর ইউজ করবে না। তাহলে এই যে ফেজ, একটার পর একটা ফেজ তোমাকে কনসিডার করতে হবে লং টার্ম প্ল্যানিং এর জন্য। তুমি যখন কনসিডার করে বুঝবা কোন স্টেজে তুমি আসো, তারপরে স্টেজ তুমি কনসিডার করবা, তারপরে স্টেজ তুমি কনসিডার করবা, তারপরে কনসিডার করবা, তারপরে কনসিডার করতে তুমি যদি দেখো যে হ্যাঁ এখন ম্যাচিউর স্টেজে আছে, তারপরে স্টেজে হবে ডিক্লাইন, তার মানে তোমাকে ওই ম্যাচিউর স্টেজে যাওয়ার পরে ওখানে আর ইনভেস্টমেন্ট করার দরকার নাই। তুমি জানো এরপর এটা ডিক্লাইন ফেজে চলে যাবে। ডিক্লাইন ফেজ মানে হচ্ছে কি কমে যাওয়া, তখন আর সেটাকে ইউজ করবে না, আস্তে আস্তে। হ্যাঁ সেটা আর কি ইউজ করবে না। তো সেখানে ম্যাচিউর ফেজে তুমি ইনভেস্ট করার কোনো মানে নাই, কারণ তুমি জানো এই টেকনোলজি অবসলিট হয়ে যাবে, নতুন টেকনোলজি চলে আসবে। তাহলে এই টেকনোলজি আর তুমি ইনভেস্ট করবে না, দরকার হলে নতুন টেকনোলজি নিয়ে কাজ করবা। তাহলে এই ফেজগুলো আমাদের বুঝতে হবে, যদি বুঝি আমি ঠিক মতো তাহলে আমি আসলে টেকনোলজি ম্যানেজ করতে পারবো, বুঝতে পারবো যে আমার টেকনোলজি কোন স্টেজে আছে। হ্যাঁ, তখন আমি কুইক ডিসিশন নিতে পারবো। হ্যাঁ, সো আমরা এই ফেজগুলো জানার চেষ্টা করি, দেখে বোঝা যাচ্ছে
টেকনোলজি ক্রিয়েশন মানে কি? তুমি টেকনোলজি বানাবা, ক্রিয়েট করবো নতুন টেকনোলজি বানানো স্যার। বানানো। কারণ তুমি কি কিছু একটা বানাবা, সেটা তুমি ঠিক করো। বানানোর পর যেটা বানাবা সেটাকে মনিটর করতে হবে যে তোমার টেকনোলজি যেটা প্রোডাক্ট ডেভেলপ করলো, যেটা করলা, হ্যাঁ, সেটা আসলে কি কাজ করতেছে কিনা। তারপর অ্যাসেস করবা। মনে করো কিছু প্রোডাক্ট বানালা, সেই প্রোডাক্ট মার্কেটে দিলা, মার্কেটে দিয়ে তুমি অ্যাসেস করলা যে হ্যাঁ কাস্টমার যারা আছে সেটা কিনলো, কিনে যারা ভালো ফলাফল পাচ্ছে কিনা, বা তুমি নিজে এটা অ্যাসেস করলা। ওকে ফাইন, যদি মনে করো হ্যাঁ ঠিক আছে অ্যাসেসমেন্টে পাস করছে, তারপর যে টেকনোলজি ট্রান্সফার, মানে তুমি তোমার টেকনোলজিকে অন্য কোনো কোম্পানিতে দিবা যারা ইউজ করতে চায়, পার্টনারশিপে তোমার টেকনোলজি কিনলো, ট্রান্সফার করবা তাদের কাছে। ট্রান্সফার করার পর সেই কোম্পানি টেকনোলজি অ্যাকসেপ্ট করলো, মনে করো অন্য একটা কোম্পানি তুমি তোমার টেকনোলজিকে সেল করলা, বিক্রি করলা, সেই কোম্পানি কি করবে, টেকনোলজিকে অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, ভালো কথা। অ্যাকসেপ্ট করার পর তারা ইউটিলাইজ করবে, তাদের নিউ প্রোডাক্ট বানানোর জন্য তোমার এই টেকনোলজি ইউজ করবে। ইউটিলাইজ করলো, করার পর সেটা মার্কেটে দিল, দেওয়ার পর সার্টেন টাইম পরে টেকনোলজি ম্যাচিউর স্টেজে চলে গেল, হ্যাঁ, তার মানে এরপরে আর টেকনোলজি বাড়বে না। তখন কি হবে, ডিক্লাইনিং স্টেজ চলে যাবে। ডিক্লাইনিং স্টেজের পরে শেষ, তোমার এই টেকনোলজি আর ইউজ করা হবে না, অবসলিউট হয়ে যাবে। তখন আবার তুমি নতুন টেকনোলজি ক্রিয়েট করবে। তাহলে এইভাবে স্ট্র্যাটেজিক কিছু ফ্যাক্টর, স্ট্র্যাটেজিক কিছু ফেজ অনুযায়ী আমার টেকনোলজি মুভমেন্ট হবে, সেটাকে আমরা বলি সাইকেল। একটা সাইকেল, এইভাবে সাইকেল আকারে চলতে থাকবে। একটা টেকনোলজি তৈরি হলো, শেষ হয়ে গেল, তারপর নতুন আরেকটা টেকনোলজি তৈরি হবে, সেও শেষ হবে, এভাবে আরেকটা টেকনোলজি তৈরি হবে, সেও শেষ হবে, এভাবে চলতে থাকবে সাইকেল, বিভিন্ন টেকনোলজি এভাবে চলতে থাকবে। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক টেকনোলজি ম্যানেজমেন্ট সিস্টেম, STMS সাইকেল। এই সাইকেল অনুযায়ী আমাদের টেকনোলজি বিভিন্ন স্টেজ বা ফেজেস কনসিডার করতে হবে আমাদের। বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে। তাহলে এই যে বিভিন্ন ফেজ গুলো আমরা যেটা বললাম এখানে, এগুলো ডিসকাস করা আছে, এগুলো মোটামুটি আমরা অলরেডি বলেছি সিমিলার জিনিস। তারপর হচ্ছে পোর্টফোলিও, টেকনোলজি পোর্টফোলিও। তার মানে টেকনোলজি পোর্টফোলিও মানে হচ্ছে, মনে করো তুমি একটা নতুন প্রোডাক্ট বানাচ্ছ, প্যাসেঞ্জার কার, এটা হচ্ছে তোমার প্রোডাক্ট। তাহলে এটা বানাইতে গেলে তোমার কি কি টেকনোলজি লাগবে বা কি কি টেকনোলজি তুমি ইউজ করবা, সেটাই হচ্ছে টেকনোলজি পোর্টফোলিও। তুমি একটা প্রোডাক্ট, একটা সার্ভিস যদি তুমি নতুন কোনো ডেভেলপ করতে চাও, তাহলে সেটার জন্য তোমার কি কি টেকনোলজি লাগবে, কাজে লাগবে, সেটাই বলি টেকনোলজি পোর্টফোলিও। কি কি জিনিস আমরা ইউজ করবো, কি কি টেকনোলজি, কোন কোন টেকনোলজি, কোন কোন প্রসেস আমরা ইউজ করবো, সেটা হচ্ছে টেকনোলজি পোর্টফোলিও। মনে করো এখানে প্যাসেঞ্জার কার, আমি একটা কার বানাবো, গাড়ি বানাবো, গাড়ি বানাতে গেলে আমার কি কি লাগবে, তারপরে তোমার হচ্ছে স্টিলের তোমার মনে করো স্ট্রাকচার লাগবে, তারপর হচ্ছে, তাই না, তারপরে নিচে তোমার যেটা কি বলে চেসিস, চেসিস বানাতে গেলে কি তোমার স্টিলের জিনিসপত্র লাগবে, স্টিল মেকিং। তারপরে তোমার জি হচ্ছে স্যার। কভার, যেটা মেটাল ফর্মিং করে আমি বানাবো, যে কি বলবো এটা, কভার বলতে হচ্ছে তোমার স্যার আউটার বডি মানে স্যার বডি, কার বডি, বডিটা। আর বডিটা, এটা হচ্ছে ফর্মিং করে বানায়, শীট মেটাল বা থিন যে মেটাল, ওটা ফর্মিং করে আমি ওই বডির শেপ দেওয়া হয়, তাহলে এই মেটাল ফর্মিং টেকনোলজি লাগবে। তারপর হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন সার্কিট, ওগুলো লাগবে। তারপরে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং লাগবে। তারপরে যে তোমার বিভিন্ন পার্টস, রাবার, প্লাস্টিকের পার্টস লাগবে, হুইল, তারপরে সিট, হ্যাঁ, বিভিন্ন জিনিস তোমার এই টেকনোলজি লাগবে। তারপরে তোমাকে পেইন্ট করতে হবে, তুমি যদি বডিটাকে পেইন্ট করতে চাও। তারপর হচ্ছে তো মেটাল কাটিং এন্ড ওয়েল্ডিং লাগবে, তুমি জয়েনিং করবে বিভিন্ন জিনিস, ওয়েল্ডিং করবা, সোল্ডারিং করবা। তারপর মেকানিক্যাল সিস্টেম লাগবে, তোমার ইঞ্জিন লাগবে, ইঞ্জিনের মেকানিক্যাল সিস্টেম। তারপরে হচ্ছে তোমার উইন্ডোর জন্য গ্লাস লাগবে, লুকিং গ্লাসের জন্য লাগবে, এটা গ্লাস টেকনোলজি তোমার লাগবে। এইভাবে তোমার বিভিন্ন টেকনোলজি তোমার লাগবে। তাই নতুন কোনো প্রোডাক্ট ডেভেলপ করার সময় তুমি এরকম টেকনোলজি পোর্টফোলিও তৈরি করবো, করে দেখবে কি কি টেকনোলজি লাগবে আমার, এবং এই টেকনোলজি গুলো তুমি পাবা কিনা। সাপোজ মনে করো তুমি দেখলা অনেকগুলো টেকনোলজি লাগলো, ম্যাক্সিমাম জিনিস তোমার আয়ত্তের মধ্যে আছে, মনে করো তোমার কোম্পানিতে এগুলো আছেই অলরেডি, আর কিছু নাই। যেগুলো নাই সেগুলো তুমি আনবা, আর যদি দেখো যে সেগুলো আনা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, কোনোভাবেই সম্ভব না, তাহলে তো ওই প্রোডাক্ট তুমি আর করতে পারবে না, ডিফিকাল্ট। তো সেটার জন্য তুমি অন্য কোম্পানির সাথে পার্টনারশিপে যেতে পারো। ওরা তোমার যে টেকনোলজি নাই, ওরা ওই টেকনোলজি তোমাকে দিবে।
ইন রিটার্ন তুমি তো ওদের সাথে পার্টনারশিপে যেতে পারো। তো এইভাবে আমরা একটা কমপ্লিট প্রোডাক্ট তৈরি করি। হ্যাঁ, তো সেজন্য সবসময় যে সব টেকনোলজি আমার থাকতেই হবে নট নেসেসারি। আমি অন্য কোম্পানি থেকে নিতে পারি, পার্টনারশিপ নিতে পারি, অন্য কারো কাছ থেকে ধার করতে পারি। হ্যাঁ, যেভাবে আমি টেকনোলজি আনতে পারি। হ্যাঁ, তো সেজন্য আমাদের টেকনোলজি জানতে হবে আগে কি টেকনোলজি নিব, তারপর সেটাকে আমি কিভাবে ম্যানেজ করবো সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো সেজন্য পোর্টফোলিও জানা খুব দরকার। আমি নতুন কোনো সার্ভিস, নতুন কোনো জিনিস বানালে আমার কি কি টেকনোলজি লাগবে আমার, এটা আমাকে জানতে হবে। জানার পরে আমি তখন বুঝতে পারবো যে ওই টেকনোলজি আমি কিভাবে অ্যাচিভ করবো। এটা তো ডিফারেন্ট ইস্যু। ক্লিয়ার সবার? ওকে, টেকনোলজি পোর্টফোলিও আমরা দেখলাম। তারপর টেকনোলজি ম্যানেজমেন্ট, যেহেতু মেইন জিনিস হচ্ছে ম্যানেজমেন্ট। এখন টেকনোলজি ম্যানেজমেন্ট অনেকগুলো স্টেজে হয়। একটা হচ্ছে যদি ন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল মানে কি তোমার হায়ার লেভেল, কান্ট্রি ওয়াইজ। একটা কান্ট্রি যদি তার টেকনোলজিকে ম্যানেজ করতে চায়, সেটা কি ধরনের কাজ করে, এগুলো আমাদের খুব বেশি ডিটেলস জানা দরকার নাই, বাট আমরা কনসেপ্টটা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে মনে করে ন্যাশনাল লেভেল, মনে করে বাংলাদেশ কোনো একটা টেকনোলজি নিয়ে সে মুভ করতে চায়, তাহলে তোমাকে বুঝতে হবে ডেভেলপিং অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি স্ট্র্যাটেজি। তোমার টেকনোলজি স্ট্র্যাটেজি কি হবে। তাহলে একটু আগে আমরা যেটা বললাম যে স্ট্র্যাটেজিক টেকনোলজি, সেটা দেখতে হবে তুমি কোন টেকনোলজির কাজ করবা। তাহলে সেই টেকনোলজির ফোরকাস্টিং করতে হবে, সেই টেকনোলজি কতদিন যাবে, 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, এরপর অবসোলিউট হয়ে যাবে, এটা ফোরকাস্টিং করতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ নিউ টেকনোলজি। হ্যাঁ, তোমার এই যে নতুন টেকনোলজি আসবে, সেটা হাউ অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কি আমি আনলে ইউজ করতে পারবো, সবাই ইউজ করতে পারবে, কাজে লাগবে ফ্যাক্টরিতে, ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, তো সেটা আমি আগে অ্যাপ্রোপ্রিয়েটনেস ঠিক করে নেব। তারপরে সাস্টেইনেবল টেকনোলজিস, আমি যে টেকনোলজি আনবো সেটা কি আসলে সাস্টেইনেবল কিনা। মনে করো যে রিনিউয়েবল টেকনোলজি যদি হয়, উইন্ড এনার্জি, তারপরে কি সোলার এনার্জি, এগুলো রিনিউয়েবল এনার্জি, তাহলে এই ধরনের টেকনোলজিকে আমি আনবো। তারপরে হচ্ছে যে টেকনোলজি নিয়ে কাজ করবো সেটা কি ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে বাড়াবে, সাস্টেইনেবল। হ্যাঁ, অথবা ন্যাশনাল টেকনোলজি পোর্টফোলিও প্ল্যানিং করব। আমি যে প্ল্যানিং করলাম, করে দেখবো কি কি টেকনোলজি আমার আছে আর কি কি টেকনোলজি আমি আনবো। হ্যাঁ, তারপরে যে যদি টেকনোলজি গুলো আমার কাছে নাই, বাইরে থেকে আনতে হয়, কিভাবে ম্যানেজ করবো সেটা। এক্সটার্নাল টেকনোলজি অ্যাকুইজিশন মানে কি ক্যাপচার করা, কি না, তাই না। মনে করেন নাই, বাংলাদেশে নাই, তুমি ইন্ডিয়া থেকে আনলা বা যে চায়না থেকে আনলা বা অন্য কোনো কান্ট্রি থেকে আনলা, তাহলে অ্যাকুইজিশন তোমাকে কিনতে হবে। তাহলে তুমি দেখতে হবে কিভাবে তুমি কিনো, যে কিনলে তোমার জন্য লাভজনক কিনা। হ্যাঁ, তো কিনে আনলা, আনার পর তুমি অ্যাবজর্ব করতে হবে সেটা, এই টেকনোলজি আনলাম, সেটা আমার কোন ইন্ডাস্ট্রিতে আমি দিব, কারা কারা সেটা ইউজ করবে, অ্যাবজর্ব করলাম। করার পর টেকনোলজি ডিফিউশন, সেই টেকনোলজিকে আমি কিভাবে ডিফিউজ করে আমি সেটা ইউটিলাইজ করব। তাহলে এইগুলো হবে আমার যে টেকনোলজি ম্যানেজমেন্টের কনসেপ্ট। যে ন্যাশনাল কোনো টেকনোলজি যদি আমি ন্যাশনাল স্কেলে যদি প্ল্যান করতে চাই কোনো টেকনোলজির, তাহলে এইভাবে আমি আগাবো, কি কি জিনিস আমি কনসিডার করব। বোঝা যাচ্ছে? জি স্যার, আজকে একটা ভাইবা আছে তো স্যার, আজকে যদি ছেড়ে হ্যাঁ, ছেড়ে দিব, আমার আর 2টা স্লাইড বাকি আছে। আর হচ্ছে এন্টারপ্রাইজ লেভেল। এন্টারপ্রাইজ লেভেল হচ্ছে কোনো ফার্মে, কোনো কোম্পানিকে যদি কিভাবে তুমি করো, তাহলে একই জিনিস, তোমাকে একটা স্ট্র্যাটেজি থাকবে, ফোরকাস্টিং করবা, কতদিন ইউজ করবা, পোর্টফোলিও বানাবা, কি কি ইনোভেশন করবা। হ্যাঁ, তারপর নিউ টেকনোলজি কি হবে, একই জিনিস, টেকনোলজি অ্যাবজর্ব করার পর তুমি কিভাবে চেঞ্জ করো, ম্যানেজ করবা। হ্যাঁ, করার পরে তুমি টেকনোলজিকে তুমি অ্যাডভান্স করবা কিভাবে, সেটা পারফরমেন্স মেজার করবে কিভাবে। একই রকম জিনিস এন্টারপ্রাইজ লেভেল, কোনো অর্গানাইজেশনে যদি টেকনোলজি ম্যানেজ করতে চাও। এখন টেকনোলজি ম্যানেজমেন্টের যদি আমি করতে চাই, কি কি ব্যারিয়ার থাকতে পারে। ব্যারিয়ার মানে কি লিমিটেশন, বাধা। বাধা, তাহলে একটা হচ্ছে কস্ট। টেকনোলজি যদি বেশি এক্সপেন্সিভ হয়ে যায় তো ডিফিকাল্ট, আমি তো কিনতে পারবো না, তাই না, বাইরে থেকে আনতে হবে, তো এটা একটা বাধা। তারপর হচ্ছে ল্যাক অফ মিউচুয়াল ট্রাস্ট, যে আমি যার কাছ থেকে নিব, যে কান্ট্রি থেকে নিলাম, কতটুকু আমি তাকে রিলাই করতে পারি। সে এমন কোনো টেকনোলজি আমাকে দিল, সেটাই আমি আমার জন্য ক্ষতিকারক টেকনোলজিতে দিল, বা সেটা এমন একটা কম জিরাই টেকনোলজি দিল, সে পুরোপুরি দিল না আমাকে, আমি ইউজ করতে পারবো না। তো ট্রাস্ট খুব ইম্পর্টেন্ট।
তাদের কাছ থেকে আমি নিব, টাকা দিয়ে কিনবো, বাট অনেক সময় দেখা যায় কি তুমি টাকা দিয়ে কিনলে বা তোমাকে পুরো জিনিস দিল না। সো ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মিউচুয়াল ট্রাস্ট। তারপরে রিস্ক অফ লস অফ কন্ট্রোল ওভার টেকনোলজি, তুমি যে টেকনোলজি নিলা সেটার উপর তোমার কন্ট্রোল নাই, যারা বানিয়েছে তাদেরই কন্ট্রোল, তুমি আর ইউজ করতে পারবে না। তো সেজন্য এটাও দেখতে হবে আমাকে, রিস্ক অফ লস অফ কন্ট্রোল। হ্যাঁ, তারপরে ট্রান্সফারে যেটা ট্রান্সফার করলো আমাকে, হ্যাঁ, সেটা কি করতে কম্পিটিটর, মনে করে আমি টেকনোলজি বানালাম মানে আমি ট্রান্সফার করে দিলাম আরেকজনকে দিলাম, সে হয়ে গেল কি আমার ফিউচার কম্পিটিটর হয়ে গেল, তাই না? এটা একটা ডিফিকাল্টিস, ফিউচারে দেখা গেল যে সে ওই রকম প্রোডাক্ট বানাচ্ছে বাট মাই কম্পিটিটর, তাহলে হবে না, এটা রিস্ক, এটাও রিস্ক আছে। তারপর হচ্ছে ডিফারেন্ট অর্গানাইজেশন কালচারস, অর্গানাইজেশন কালচার এক কোম্পানির এক এক রকম, কেউ ইজিলি সবকিছু ম্যানেজ করতে পারে, কেউ পারে না। সো এটা আবার যে ট্রান্সফার করতে গেলে টেকনোলজি ডিফিকাল্টিস ক্রিয়েট করে, কারণ এক এক কোম্পানির সিস্টেম একরকম, এক এক কোম্পানির কালচার একরকম। তো এটাও একটা ডিফিকাল্টিস। একটা হচ্ছে কমিউনিকেশন, এফেক্টিভ কমিউনিকেশন যদি হয় দুইটা ফার্মের মধ্যে, যদি টেকনোলজি ট্রান্সফার করতে চায় ঠিক মতো এফেক্টিভ কমিউনিকেশন না হলে টেকনোলজি ট্রান্সফার, নলেজ ট্রান্সফারটা ভালো মতো হবে না। তো এগুলো হচ্ছে ব্যারিয়ার, এগুলো টেকনোলজি যদি ম্যানেজ করতে যাই আমি এগুলো ব্যারিয়ার আমি দেখতে পারি আর কি। হ্যাঁ, তো এটুকুই হচ্ছে টেকনোলজি ম্যানেজমেন্টের আমাদের আজকের, বাকিটা আমরা আগামী ক্লাসে দেখবো আর কি। আরো কোনো কোয়েরি থাকলে বলো, আর যাদের হয়ে গেছে তারা চলে যেতে পারো, আমরা এখন শেষ করে স্যার দিচ্ছি। প্রেজেন্টটা দেওয়া বাকি ছিল স্যার অ্যাটেন্ডেন্সটা বাকি ছিল। বলো। স্যার 110 110 1517 স্যার রেগুলার 54 আরে ভাই আস্তে আস্তে